এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। ২০০৫ সালের পর এত কম পাশের নজির এবারই প্রথম। এবারে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। ফলাফলের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। কাউসার আহমেদের রিপোর্ট। সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল সবাইকে অবাক করেছে, যেখানে বিগত ২০ বছরে এত কম পাশের হার দেখা যায়নি। ২০২৪ সালে গড় পাশের হার ছিল ৭৭.৭৮%, যা এবার প্রায় ১৯% কমেছে। আর জিপিএ 5 কমেছে প্রায় ৭৮,০০০। তবে ফিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের পাশের হার এবং ফলাফল নিয়ে সন্তুষ্ট শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষাটা দিয়েছি, যা প্লাস পেয়েছি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যা আশা করেছিলাম তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যা পেয়েছি। আমি এসএসসিতে A+ পেয়েছি, তো আমার জন্য এইচএসসি তো একটা ভালো রেজাল্ট আছে, যাতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে অ্যাডমিশন নিতে পারি। তো এর জন্য আমি প্রথমেই আলহামদুলিল্লাহ করবো আল্লাহকে, যে আল্লাহ আমাকে বহুত হেল্প করছে, বহুত আমি কল্পনার ঊর্ধ্বে। আমার সবগুলো সাবজেক্টে A+ পেয়েছে, কিন্তু মার্ক এখনো জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই করেছে প্রত্যাশা অনুযায়ী। মেট্রিকও গোল্ডেন পাইছে এবং 90 মার্কস পাইছে, খুশি আছি। এবং প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, খুশি আছি। এবারও রেজাল্ট করছে, খুশি আছি। তো সবাই মিলে যে ওরা সম্মিলিতভাবে পাশ করে, তো আমি আরো খুশি হতাম। আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি, আসলে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ভালো করতে পারতাম না। রেজাল্ট খারাপ আপনারা বলছেন, আসলে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বলেন, ফলাফল কেন খারাপ হলো তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। আগের বছরের তুলনায় প্রশ্ন উঠেছে কেন? এর উত্তর জটিল নয়, বরং সহজ কিন্তু অস্বস্তিকর। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরু থেকে। এবারে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠান ৩৪৫টি, তবে ২০২ প্রতিষ্ঠানে একজনও পাশ করতে পারেনি। এবারও পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে ৫৯,২৩২ জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে, আর জিপিএ 5 বেশি পেয়েছে ৪,৯৯১ জন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আদেশ জারি সহ ৩টি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। জুলাই ঘোষণাপত্রে প্রতারণা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সময় আইনি ভিত্তির দাবি ছিল, কিন্তু সেটা হয়নি। এই ঘোষণাপত্রে টেক্সট নিয়ে প্রতারণা করা হয়েছে। টেক্সট আগে আমাদের যেটা দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময়, সেটা পরিবর্তিত হয়েছিল। ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও গণঅভ্যুত্থানের অনেক কিছুই আসেনি। এ নিয়ে পরবর্তী সময়ে আমরা সমালোচনা করেছি। সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময়, সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে, এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের এবং গত 16 বছরের। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না, যেটার আসলে কোনো মিনিং নাই। পিয়ারসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পায়তারা করছে একটি মহল, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না। ফেব্রুয়ারিতে ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। শারমিন হাসানের পাঠানো তথ্যচিত্রে মঞ্জুলে নামের রিপোর্ট। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে যোগ দিয়ে সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহরে যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানি রাজনীতি দেখতে চায় না বলেও জানান ফখরুল। দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়, আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করব, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদেরকে গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। টানা 5 দিনের যুক্তিতর্ক শেষে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপরে ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখে পানি বের করে কান্নার অভিনয় করে, আমার রুমালে ওইরকম একটা গ্লিসারিন লাগিয়ে দাও, যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায়। টানা 5 কার্যদিবসে শেষ হলো শেখ হাসিনা মামলার প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন। বিচারের শেষ ধাপে এসে শেখ হাসিনার অপরাধ প্রবণ মানসিকতার নানান নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 29 মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না মানে এই লেখকের স্ত্রী মিসেস মতিউর রহমান রিন্টু, খাওয়া দাওয়া বেশি করে এনেছে তো, লাশ দেখে এসেছি, আমি আজ বেশি করে খাবো। তিনি বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা। তিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভোমরা। তিনি একজন হার্ড নট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন তিনি। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল, তিনি গ্যাং অফ 4-এর সদস্য ছিলেন। কমান্ড স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন। পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন, বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন। সে কারণে তার ব্যাপারেও আমরা চরমদণ্ড দেওয়ার কথা বলেছি। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করেন প্রসিকিউশন। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন। সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। আগামী সোমবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেটি শেষ হলেই মামলাটি রায়ের দিকে যাবে। এদিন চাঙ্কারপুলে 6 জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী থেকে চুরি ডাকাতি ছিনতাই রোধে নতুন কৌশল অবলম্বন করার 7টি ছিনতাই এর তথ্য উদ্ঘাটন সহ প্রায় কোটি টাকা উদ্ধার করেছে উত্তরা জোনের পুলিশ। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতারের কথা জানান উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। এদিকে ডিবি তেজগাঁও জোনের ডিসি রাকিব হাসানের নেতৃত্বে রাজধানী থেকে মোটরসাইকেলের চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট।
রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু আলোচিত ঘটনার সাফল্য নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিনতাই রোধে উত্তরায় ছদ্মবেশে কাজ করে ছিনতাইয়ের প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে। ৭ নম্বর সেক্টর এই এলাকাটি একটি ছিনতাইকারী চক্র অভিনব কৌশলে তারা ছিনতাই করত। সেই চক্রটিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা নগদ টাকা উদ্ধার করেছি এবং আমরা এই ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটিও আমরা আটক। সক্রিয় চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যদের শনাক্ত এবং বেশ কিছু মোটরসাইকেল উদ্ধারের কথা জানান তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম। এ সময় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি করার সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা পুলিশের ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার। মোহাম্মদপুর থেকে তার যে সহযোগী আছেন জাহিদ মাতব্বর, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জাহিদ মাতব্বরকে গ্রেপ্তার করার পরে আমরা দীপু মালাকারের কাছে যাই এবং দীপু মালাকারকে তার দেখানো মতে তার হেফাজত থেকে এবং তিনি যে দু এক জায়গায় যেখানে নাকি তিনি এগুলোকে দিয়েছেন, সেল করেছেন, তাদের কাছ থেকে আমরা 7টি মোটরসাইকেল, তারা ডিবির যে জ্যাকেট ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেস সেট এগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আমরা 5 জনকে গতকালকে অ্যারেস্ট করেছি এবং তাদের হেফাজত থেকে আমরা ডিবির 3টি জ্যাকেট এবং একটি ওয়াকি টকি উদ্ধার করেছি। রাজধানী থেকে অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তারা। সিভিল টিম আমাদের কখনো রিক্সা চালিয়েছে, কখনো দারোয়ানের কাজ করে বসেছিল, কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রের ৯৯০টি বুথে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোর সামনে ছাড়াও ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে। রাষ্ট্র নির্বাচনের ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে 5টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী 58 জন এবং 17টি হল সংসদে 255টি পদে প্রার্থী 555 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার রাত 4টার দিকে 14টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭,২২১টি আর জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন ৭,২৯৫টি। অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন ৬,৪৪১ ভোট। বাউল সম্রাট ফকির লালনের তিরোধান দিবস এবার জাতীয়ভাবে পালন হবে। কুষ্টিয়া সহ সারা দেশের সব জেলায় প্রথমবারের মতো দিবসটি পালনে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ১৩৫তম তিরোধান দিবসকে ঘিরে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়া বাড়িতে ভিড় করছেন লালন ভক্তরা। কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজুর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, লালন ফকিরের এই অমেয় বাণী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত মানবপ্রেম আছে বলে মনে করেন লালন ভক্তরা। এতদিন কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়া বাড়িতে স্থানীয়ভাবে পালন হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার লালন ফকিরের তিরোধান দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। এজন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে সাধুভক্ত ও দর্শনার্থীরা।
তাদের পদচারণায় মুখরিত এখন লালন আখড়াবাড়ি। সাইজির অনুষ্ঠান আসার 2 মাস আগের থেকে আমরা দিন গুনতে থাকি কবে সাইজির ধামে যাব। প্রজন্মের মধ্যে লালন ফকির এমন একটা সাড়া জাগিয়েছেন, মানুষের চোখের পর্দা, অজ্ঞানতার পর্দা যেটা বলি আমরা, সেই অজ্ঞানতার পর্দা কেটে যাচ্ছে আস্তে আস্তে। সবাই অনেক দূর দূর থেকে মেলাটা দেখতে আসতেছে, সো এটা ভালো লাগছে। প্রতিবারই আমি এখানে আসি মেলা দেখতে, আর মেলা দেখতে কার না ভালো লাগে বলেন। সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে এবং সবাইকে সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক। এটা কিন্তু শুধু ঢাকা বা কুষ্টিয়াতে হচ্ছে না, প্রত্যেক জেলা প্রশাসকের কাছে অন্যান্য দেশের যেসব জেলা প্রশাসক আছে, আমরা যেমন রবীন্দ্র জয়ন্তীতে কিছুটা হলেও আলোচনা সমাবেশ করি, এবার কিন্তু সব জেলায় কিন্তু এই লালনের জীবন আদর্শ, তার যে কর্মকাণ্ড, এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটি পরিবেশন হবে। 17 অক্টোবর প্রথম দিনে জাতীয়ভাবে অনুষ্ঠান এবং 18 ও 19 অক্টোবর স্থানীয়ভাবে আরও 2 দিন অনুষ্ঠান চলবে। লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং নাহিদ রানা। দলের নতুন মুখ উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। নাইম শেখের বদলে স্কোয়াডের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। ইনজুরির জন্য এই সিরিজের খেলা হচ্ছে না লিটন দাসের। ফুল পিচ না হলে টি20 সিরিজে খেলা নিয়েও শঙ্কা রয়েছে তার। আগামী 18 অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্রিকেট। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17 ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।